আজকের ভিডিওতে আমরা সারাশা আর ফুমির গল্প জানব, যেখানে তাদের জীবন অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যায়। সারাশার পুরনো সিদ্ধান্তের জন্য দুজনের মধ্যেই ভুল বোঝাবুঝি আর কষ্ট শুরু হয়। চলুন তাদের ভালোবাসা, অনুশোচনা আর অব্যক্ত সত্যের যাত্রা দেখি। গল্প শুরু হয় 14 বছরের সারাশাকে দেখিয়ে। সে পার্কে বসে কিছু পড়ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়, কিন্তু সে তবুও সেখান থেকে উঠে যায় না। তখন এক 22 বছরের ছেলে তার কাছে আসে আর তাকে ছাতার তলায় আসতে বলে। কিছুক্ষণ পরে তারা একসাথে হাঁটতে থাকে। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়, আর সিন এখানেই শেষ হয়। 8 বছর পর গল্পটি আবার শুরু হয়। আমরা দেখতে পাই এক তরুণী, সারাশা, একটি ব্যস্ত ক্যাফেতে কাজ করছে। সে কাস্টমারদের হাসিমুখে সেবা করে। একদিন সে যখন ক্যাফেতে কাজ করছিল, সে পাশে একদল ছেলেদের পুরনো একটি রেপ কেসের বিষয়ে জোরে জোরে কথা বলতে শোনে। তাই নিজেকে শান্ত করার জন্য বাইরে চলে যায় ঠান্ডা বাতাসের শ্বাস নিতে। হ্যাঁ, এটাই সেই সারাশা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছি। ছেলেগুলো জানেই না তারা তার অতীত নিয়ে কথা বলছিল। সারাশা সেই সময়কে ভুলে যেতে চায়, কিন্তু স্মৃতিগুলো বারবার ফিরে আসে। এটা তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। যদিও সে তার জীবনের সেই অধ্যায়কে পিছনে ফেলে দিতে এসেছে, কিন্তু অনুভূতিগুলো এখনো থেকে গেছে। সেটা তাকে মনে করিয়ে দেয় যে সুস্থ হতে সময় লাগে। সিন আবার অতীতে ফিরে যায়। সারাশা গভীর ঘুমে রয়েছে। মনে হয় অনেকদিন পর এত শান্তিতে ঘুমিয়েছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, আর চারপাশের কিছুই সে টের পায় না। হঠাৎ সে জেগে ওঠে আর দেখে আগে সেই ছেলেটি, ফুমি, তার সামনেই বসে আছে। ফুমিকে দেখে সে একটু বিভ্রান্ত আর কৌতূহলী হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সে এক অজানার বাড়িতে ঘুমিয়ে আছে। এই মুহূর্ত হয়তো তার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। ছেলেটির নাম ফুমি। তারা কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর সারাশা জিজ্ঞাসা করে, কিছু খাওয়ার আছে? ফুমি হেসে তাকে আইসক্রিম দেয়। আইসক্রিম খেতে খেতে সারাশা বলে, তার বাবা মারা যাওয়ার পর তার মা প্রেমিকের সঙ্গে চলে গেছে। তারপর থেকে সে তার আন্টির কাছে থাকে। কিন্তু ফুমির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এই জায়গাটাকেই তার নিজের মনে হচ্ছিল। সারাশা তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার সাথে থাকতে পারি? একটি মৃদু হাসি দিয়ে ফুমি তার এই নিরীহ প্রশ্নের উত্তরে মাথা নেড়ে সম্মতি জানায়। তবে তার মনে হয়তো জানাই ছিল সারাশার পক্ষে চিরকাল তার সঙ্গে থাকা সম্ভব নয়। বর্তমান সময়ে আমরা জানতে পারি সারাশা এখন তার প্রেমিক রিওর সঙ্গে থাকে। রিও তার অতীত সম্পর্কে জানে, কিন্তু তা নিয়ে কথা বাড়ায় না। সে প্রায়ই বলতো, আমার পরিবার তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। ওরা খুবই উচ্ছ্বসিত। আজও সে ওকে যখন এই কথাটি বলে, তখন সারাশা রোজকার মতো আবারও অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। সে এখনও তার পুরনো ট্রমা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। আর নতুন মানুষের সঙ্গে দেখা করার চিন্তায় সে খুবই অস্থির হয়ে পড়ে। পরের দিন কাজ শেষে সারাশা আর তার বন্ধু ইউনা নিয়ে একটি পুরনো জিনিসের দোকানে যায়। ইউনার কিছু জিনিস কেনার ছিল। এরপর ওরা দোকানের উপরের ক্যাফেটি দেখতে চায়। তারা দুজনেই ভালো মেজাজে হাসাহাসি আর গল্পে মগ্ন ছিল। আর দোকানের অদ্ভুত জিনিসপত্র ঘাঁটতে ব্যস্ত ছিল। এ সময় সারাশা সুযোগ পেয়ে ইউনাকে তার আসন্ন বিয়ের পরিকল্পনার কথা জানায়। আর তার ভবিষ্যতের স্বপ্নগুলো শেয়ার করে। ঠিক তখনই সে অনুভব করে কেউ তার দিকে আসছে। এক ব্যক্তি কফির কাপ হাতে নিয়ে পাশ দিয়ে যায়। সে যখন তাকায় তার বুক ধক করে ওঠে। এটা ফুমি, যার থেকে সে পালানোর চেষ্টা করছিল। সে এই ক্যাফেটির মালিক। পরের দিন অস্বস্তি থাকা সত্ত্বেও সারাশা বারবার সেই ক্যাফেতে যেতে থাকে ফুমিকে একবার দেখার জন্য। এমনকি রিওকে পার্ট টাইম কাজের অজুহাত দিয়ে সেখানে যেতে থাকে। মাঝে মাঝেই সে দেরি করে বাড়িতে ফিরতে শুরু করে, যা দেখে রিও ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে। একদিন সারাশা ক্যাফে থেকে বেরিয়ে যাওয়ার পর রিও সেখানে ফোন করে খোঁজ নেয়। স্টাফরা তাকে জানায় যে সারাশা আগেই চলে গেছে। এতে রিওর সন্দেহ আরও বেড়ে যায় যে কেন সারাশা প্রতিদিন এত দেরি করে বাড়ি ফিরছে। রিওর সন্দেহ বাড়তে দেখে সারাশা ইউনার কাছে বিষয়টি খুলে বলে। সে বলে, আমার মনে হচ্ছে রিও আমার ওপর সন্দেহ করতে শুরু করেছে। সে এখন অনেক প্রশ্ন করে, যেমন কেন আমি এত রাতে বাড়ি ফিরছি। সে আমাকে বারবার ফোন করে। এমনকি দোকানেও খোঁজ নিয়েছে যে আমি চলে গেছি কিনা। আমি জানি না কি করব। এই শুনে ইউনা হাসতে হাসতে বলে, এটা তো ভালো ব্যাপার। এর মানে হলো সে তোমার ব্যাপারে খুব পসেসিভ। তুমি খুবই ভাগ্যবান যে সে এতটা চিন্তা করে। আর তো তার ভালো চাকরি আছে, টাকা আছে, তুমি তাকে বিয়ে করে ফেলো। ইউনার কথা শুনে সারাশা ভাবনায় পড়ে যায়। সে কি সত্যি এই নতুন জীবন মেনে নিতে পারবে? সেই রাতে সারাশা আবারও একই ক্যাফেতে যায়। একটি বই পড়তে পড়তে সে কফি অর্ডার করে, যা ফুমি এনে দেয়। তবে এবারও সে তার সঙ্গে কোনো কথা বলতে পারে না। এরপর গল্পটি পাস্টে চলে যায়, যেখানে দেখা যায় সারাশা কয়েকদিন ধরে ফুমির বাড়িতে রয়েছে। তারা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। কিন্তু একদিন সারাশা টিভিতে নিজের নিখোঁজ হওয়ার খবর দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
তার ভয়ের কথা বুঝতে পেরে ফুমি দ্রুত টিভি বন্ধ করে দেয়। সারাশা বলে, আমি বাড়ি ফিরতে চাই না, কিন্তু পুলিশ যদি তোমাকে খুঁজে পায় সেটা ভেবে ভয় লাগছে। ফুমি শান্তভাবে উত্তর দেয়, আমি পুলিশের ভয় করি না, আমি আমার গোপন সত্যের ভয় করি। যদি দুনিয়া তা জানতে পারে সবকিছু বদলে যাবে। সেই রাতে সারাশা আরেকটি সত্য ফুমিকে জানায়, তার আন্টির ১৯ বছর বয়সী ছেলে প্রতিদিন তাকে জোর জবরদস্তি করত। এই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সেই থেকে দরজার সামান্য শব্দ তাকে ভয় পাইয়ে দেয়, মনে হয় যেন তার চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। ফুমি তার কথা শুনে তার পাশে এসে বসে, আর তারপর দুজনে চুপচাপ আইসক্রিম খেতে খেতে একে অপরকে সান্ত্বনা দেয়। পরের দৃশ্যে গল্পটি আবার ক্যাফেতে ফিরে আসে, যেখানে সারাশা আবারও বসে রয়েছে। কিন্তু হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটে, রিও সেখানে উপস্থিত হয়। সারাশা স্পষ্টভাবে চমকে ওঠে, আর তার প্রথম প্রশ্ন, তোমাকে কে এই ঠিকানা দিল? রিও জানায় যে সে বুঝতে পেরেছে সারাশা পার্ট টাইম চাকরির অজুহাতে এখানে শুধু কফি খেতে আসে, তাই সে নিজেই চলে এসেছে দেখতে। কিন্তু সারাশা, তার এই উপস্থিতিতে সে মোটেও খুশি হয় না। রিও তার প্রতিক্রিয়া দেখে বলে, তুমি অনেক বদলে গেছ। রিওর উপস্থিতি সারাশাকে অস্বস্তিতে ফেলে দেয়। যদিও সে ক্যাফেতে থেকে দূর থেকে ফুমিকে দেখতে চেয়েছিল, তবুও সে জানত তাকে যেতে হবে, যাতে করে রিও যেন কোনোভাবেই ফুমির কথা জানতে না পারে। সে অনিচ্ছাসত্ত্বেও উঠে দাঁড়ায় এবং বলে, চলো যাই। রিও তার অস্বস্তি বুঝতে না পেরে বিল মিটিয়ে দেয়, আর তারা একসঙ্গে বাড়ির পথে রওনা দেয়। তারা বেরিয়ে যাওয়ার পর ফুমি দূর থেকে সারাশাকে যেতে দেখে। সে জানত যে সারাশা বারবার ক্যাফেতে আসছিল, কিন্তু সে পুরনো স্মৃতি জাগাতে চায়নি। পরে বাড়িতে ফিরে রিও সারাসার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথমবারের মতো সে তাকে দূরে ঠেলে দেয়। সারাসার এই অপ্রত্যাশিত আচরণ রিওর সন্দেহ আরও বাড়িয়ে তোলে। এখন ফুমি তার জীবনে ফিরে আসার পর রিও একদমই তার মন থেকে মুছে গেছে। সারাসার চিন্তায় কেবল ফুমির সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভেসে ওঠে, যেগুলো সে একসময় ভুলে যেতে চেয়েছিল। সেই স্মৃতির কথা ভাবতে গিয়ে সারাসা মনে করে প্রথমবার বৃষ্টিতে ফুমির সঙ্গে দেখা হওয়ার দিনটি। ফুমি তাকে জিজ্ঞেস করেছিল, তুমি বাড়ি যাচ্ছ না কেন? আর তার সহজ উত্তর ছিল, আমি যেতে চাই না। তখন ফুমি বলেছিল, তবে কি তুমি আমার সঙ্গে আসতে চাও? আর সারাসা মাথা নেড়ে সম্মতি দিয়েছিল। পরের দিন সারাসা ফুমির ক্যাফের বাইরে পুরো দিন দাঁড়িয়ে থাকে, কিন্তু সাহস করে ভেতরে ঢুকতে পারে না। রাতে যখন ফুমি ক্যাফে বন্ধ করে বেরোয়, তখন তার পাশে একটি মেয়ে ছিল। এই দৃশ্য সারাসার মনে কৌতূহল জাগায়। তাদের সম্পর্ক নিয়ে চিন্তা করতে করতে সারাসা তাদের অনুসরণ করে ফুমির বাড়ি পর্যন্ত যায়, কিন্তু তাদের সামনে যেতে পারে না। ফিরে আসার পথে তার মনে ভেসে ওঠে সেই মুহূর্ত যখন পুলিশ ফুমিকে ধরে নিয়ে গিয়েছিল, আর সে চিৎকার করেও কিছু করতে পারেনি। পরে বাড়িতে ফিরে সারাসা দেখে রিও মেঝেতে বসে কাঁদছে। রিওর দিদিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাদের সঙ্গে সঙ্গে গ্রামে যেতে হবে। সারাসা কোনো দ্বিধা না করে তার জিনিসপত্র গুছিয়ে রওনা হয়। গ্রামে রিওর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সারাসা তাদের প্রতি গভীর ভালোবাসা জন্মায়। তবে পরিস্থিতি বদলে যায় যখন সারাসা জানতে পারে যে রিওর দিদিমার শেষ ইচ্ছা তার নাতিকে বিয়ে করতে দেখা। এই খবর শুনে সারাসা পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজেকে সামলাতে বাথরুমে ছুটে যায়। তখনই রিওর ছোট বোন বাথরুমে ঢুকে সারাসাকে অদ্ভুত এক প্রশ্ন করে, আমার দাদা কি তোমাকেও মারে? ও আগের সব প্রেমিকাদের মেরেছে। সারাসা স্তব্ধ হয়ে যায়, কি উত্তর দেবে বুঝতে পারে না। কয়েকদিন পর তাদের বাড়িতে সারাসার কিছু বন্ধু তাকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখায়। পোস্টটিতে তার পুরনো ঘটনার কথা লেখা ছিল এবং ফুমির বর্তমান ঠিকানাও শেয়ার করা হয়েছিল। সারাসা আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে তার অতীত আবারও ফুমির জীবন নষ্ট করে দিতে পারে। উদ্বিগ্ন হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার সময় রিও তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ফুমির বাড়িতে যাচ্ছ? রিও কিভাবে ফুমির নাম জানে? এই কথা শুনে সারাসা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে রিও কোনোভাবে তার অতীত সম্পর্কে জেনেছে এবং সম্ভবত পোস্টটির পিছনে তার হাত রয়েছে। সারাসা তাকে জিজ্ঞেস করে, তুমি কি এটা পোস্ট করেছ? রিও কোনো উত্তর দেয় না, কিন্তু তার নীরবতায় অনেক কিছু বলে দেয়। সারাসা বুঝতে পারে রিওই সবকিছুর জন্য দায়ী। এরপর তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। প্রথমবারের মতো রিও তার আসল রূপ দেখায়। দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা তার অন্ধকার দিক উন্মোচিত হয়। রিও সারাসাকে নির্মমভাবে মারধর করে, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে এবং তার ওপর জোর খাটাতে শুরু করে। কিন্তু এবার সারাসা আর সহ্য করতে রাজি নয়। সাহস সঞ্চয় করে সে রিওর মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর মুহূর্তে সারাসার মনে একমাত্র ভরসা ফুমি। নিরাপত্তা ও সান্ত্বনা পাওয়ার আশায় সে ফুমির বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তার মনে ভেসে ওঠে সেই দিনের স্মৃতি, যখন পুলিশ এসে ফুমিকে গ্রেপ্তার করেছিল। সারাসাকে খুঁজে পেয়ে তারা এই দেখে অবাক হয়ে গেছিল যে অপহৃত মেয়ে বাড়ি যেতে চাইছে না।
সেই রাতে সারাশা ফুমির বাড়ির বাইরে বসে থাকে। তার সাহস হচ্ছিল না দরজায় কড়া নাড়ার। অন্ধকারে বসে তার ভয় আর স্মৃতি তাকে গ্রাস করতে থাকে। ঠিক তখন ফুমি বেরিয়ে আসে। তাকে কাঁপতে দেখে ফুমি মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়িতে আসবে? সারাশা সামান্য হেসে এবং মাথা নাড়ায়। বাড়ির ভিতরে ফুমি ধীরে ধীরে তার আঘাত পরিষ্কার করে দেয় এবং তাকে এক গ্লাস জল দেয়। চারপাশে নীরবতা ছেয়ে যায় আর সেই নীরবতায় সারাশা কান্নায় ভেঙে পড়ে। সে কেঁদে বলে, আমি দুঃখিত ফুমি। আমি পুলিশকে বলতে পারিনি যে তুমি সেদিন আমাকে কোনো ক্ষতি করনি। আমি আমার কাকুর ছেলের কথা বলার সাহসও পাইনি। তোমার জীবন আমি নষ্ট করে দিয়েছি। ফুমি তার মাথায় আলতো করে হাত রেখে শান্তভাবে বলে, তুমি তখন একটা শিশু ছিলে সারাশা। তুমি কোনো ভুল করোনি। তুমি তখন এসব বুঝতে পারোনি। ফুমির কণ্ঠের উষ্ণতা আর তার ধৈর্য সারাশার মনের বোঝা কিছুটা কমায়। ক্লান্ত হয়ে সে শেষে সোফাতেই ঘুমিয়ে পড়ে। তার জন্য এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে, কিন্তু সারাশা জানে ফুমির জীবনে আরেকজন রয়েছে। একদিন সারাশা ফুমিকে জিজ্ঞাসা করে, আমি ছোটবেলায় কেমন ছিলাম? ফুমি বলে, তুমি খুবই চঞ্চল ছিলে, যেমন অন্য শিশুরা হয়। কিন্তু এখন সেটা আর নেই। তারপর সারাশা জিজ্ঞাসা করে, তুমি জেলে যাওয়ার পর কি হয়েছিল? ফুমি ব্যাখ্যা করে, ভালো আচরণের জন্য আমাকে আগেই ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমার পরিবার কখনো আমাকে বিশ্বাস করেনি। তারা আমাকে স্টোরেজ রুমে আটকে রেখেছিল। বড় হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি শহরে চলে আসব। আর তখন থেকে এখানেই আছি। ফুমির কণ্ঠে যন্ত্রণা অনুভব করে সারাশা আবার তার কাছে ক্ষমা চায়। পরের দিন ইউনার সঙ্গে সারাশার দেখা হয়। ইউনার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, এখন সে একা মা। সে বিভিন্ন লোকের সঙ্গে সময় কাটাচ্ছে, এই আশায় যে কেউ তাকে আর তার মেয়ে রিকাকে গ্রহণ করবে। আজ সে আরেকজনের সঙ্গে ট্রিপে যাচ্ছে, তাই রিকার দেখভালের দায়িত্ব সারাশাকে দিয়ে যায়। ধীরে ধীরে ছোট্ট মেয়েটি সারাশার কাছে ঘনিষ্ঠ হয়ে ওঠে। একদিন হঠাৎ করে রিও সারাশার বিল্ডিংয়ের বাইরে হাজির হয়। সে সারাশাকে বাড়ি ফেরার জন্য জোর করতে থাকে। কিন্তু সারাশা ধীর থাকে এবং বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমার সঙ্গে কি করেছ? রিও ওর কাছ থেকে ক্ষমা চায় না। বরং ওকে বলে, আমি তোমাকে ক্ষমা করেছি। যদিও তুমি এমন একজনের সঙ্গে ছিলে যে তোমার শৈশবে তোমাকে কষ্ট দিয়েছে। সারাশা কখনো পুলিশকে তার অতীত সম্পর্কে সত্যি বলেনি, তাই সবাই মনে করে মিডিয়াতে যা দেখানো হয়েছে তাই সত্য। কিন্তু এবার সারাশা চুপ থাকে না। সে বলে, ফুমি যেমনই হোক, অন্তত ও আমাকে মারে না। এই কথা শুনে রিও খুব রেগে যায় এবং রাগে ওখান থেকে চলে যায় সারাশাকে একা রেখে। এদিকে অনেক দিন হয়ে গেছে, ইউনা চলে গেছে এবং সারাশা তার কাছ থেকে কোনো ফোন কল পায়নি। সে ছোট্ট রিকাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, আর এখানে রিকাও অসুস্থ হয়ে পড়ে। সারাশাকে কাজের জন্য যেতে হতো, তাই সে রিকাকে ফুমির যত্নে রেখে যায়। এরপর থেকে রিকা ফুমির সঙ্গে সময় কাটাতে শুরু করে এবং ফুমির সাথে থাকতে থাকতে ওর ফুমিকে নিজের পরিবারের অংশ বলে মনে হতে থাকে। গল্পটি এগোতে থাকে এবং একদিন কিছু সাংবাদিক সারাশার কাছে আসে। কারণ কেউ সোশ্যাল মিডিয়ায় তাদের তিনজনের ছবি আপলোড করেছে এবং তার ক্যাপশনে লেখা, যে মেয়েটি 9 বছর আগে কিডন্যাপ হয়েছিল সে তার ধর্ষকের প্রেমে পড়েছে এবং এখন সে তার বন্ধুর মেয়ের সঙ্গেও একই কাজ করছে। এই খবর সারাশাকে ভীষণ আঘাত করে। সে ফুমিকে বলে, কখনো কখনো আমি এমন জায়গায় পালিয়ে যেতে চাই যেখানে শুধু তুমি আর আমি থাকব, আর কেউ না। এরপর দিন যেতে থাকে এবং খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, যার জন্য সারাশাকে প্রচুর লজ্জার সম্মুখীন হতে হয়, এমনকি সে তার চাকরিও হারায়। খরচ কিভাবে চালাবে তা নিয়ে চিন্তিত হয়ে সে রিওর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে এটির পেছনে রিওর হাত রয়েছে। তো রিওর বাড়িতে গিয়ে যখন সে দরজা খুলে, তখন সে এক ভিন্ন রিওকে দেখে। রিও তার কাজ ছেড়ে দিয়েছে এবং ভেতরে ভেতরে ঈর্ষায় পুড়ে যাচ্ছে। রিও সারাশাকে অনেক কিছু বলে, কিন্তু সেগুলো আর তার উপর কোনো প্রভাব ফেলে না। সারাশা চলে যাওয়ার পর রিও নিজের হাত কেটে ফেলে, আর তার চিৎকার শুনে সারাশা তার কাছে ছুটে আসে এবং অ্যাম্বুলেন্স ডাকে। এদিকে আমরা জুমিকে দেখি। সে ফুমিকে ভালোবাসে। খবর পড়ার পর সে তার বাড়িতে যায় তার সঙ্গে কথা বলতে। সে বিশ্বাস করতে পারছিল না যে ফুমি এমন কিছু করতে পারে একটি শিশুর সঙ্গে। ফুমি খবরটি নিশ্চিত করলে জুমির হৃদয় ভেঙে যায় এবং সে কাঁদতে শুরু করে। ফুমি চাইছিল না যে তার নাম জুমির সঙ্গে জড়িত হোক, কারণ তাতে জুমির খারাপ হতো। তাই সে মিথ্যা বলে এবং বলে যে সে সারাশার সঙ্গে অন্যায় করেছে। জুমি আঘাত পেয়ে ফুমির জীবন থেকে চলে যায়। সেই ভুয়ো খবরের কারণে ফুমির প্রতিবেশী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, দাবি করে যে ফুমিকে একটি শিশুর সঙ্গে দেখা গেছে এবং সে হয়তো তাকে অপহরণ করেছে। সত্য না জেনে লোকজন ফুমির উপর সন্দেহ করতে শুরু করে। পুলিশ আসে এবং রিকাকে ফুমির কাছ থেকে নিয়ে যায়, কিন্তু রিকা ফুমিকে ছেড়ে কিছুতেই যেতে চায় না এবং বলে যে সে একজন ভালো মানুষ এবং তাকে কোনো ক্ষতি করেনি। তবুও পুলিশ বিষয়টিকে ভিন্নভাবে দেখে।
তারা ফুমি ও রিকাকে আলাদা করে দেয় এবং ফুমি নিজের জীবন থেকে যে দাগ সে মুছে ফেলতে চেয়েছিল তা আবারও তার উপর বসিয়ে দেওয়া হয়। যখন সারাসা এই খবর শোনে, সে ফুমির বাড়িতে ছুটে যায় এবং তাকে এক কোণে একা কাঁদতে দেখে। তার কান্না থামছিল না। সারাসা তাকে দেখে বলে, আমি ক্ষমাপ্রার্থী। আমার জীবনে আসার পর থেকে তোমার জীবনে যা যা ঘটেছে তার জন্য আমি দায়ী। সে অনুভব করে যে তার কারণেই ফুমির জীবনে আবার এই বিশৃঙ্খলা ফিরে এসেছে। ঠিক তখনই ফুমি নিজের পোশাক খুলতে শুরু করে, সেই গোপন সত্যটি প্রকাশ করে যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিল। যদিও ফুমি বড় হয়ে উঠেছে, তার ব্যক্তিগত অঙ্গ এখনো নবজাতকের মতো। এই কারণেই সে কখনো কাউকে তার কাছাকাছি আসতে দেয়নি, বরং একাকিত্বে জীবন কাটিয়েছে, ভয় এবং নিঃসঙ্গতায়। কিন্তু আজ সে তার এই যন্ত্রণা সারাসার সঙ্গে ভাগ করে। সারাসাও তার কষ্ট বোঝে। পালিয়ে না গিয়ে সে তার পাশে থাকে, তাকে জড়িয়ে ধরে এবং তার যন্ত্রণার সঙ্গে সহানুভূতি প্রকাশ করে। সারাসা তাকে সান্ত্বনা দেয়, সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না। বহু বছর পর ফুমি শান্তিতে ঘুমিয়ে পড়ে, আর সারাসা তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে থাকে। এখানেই মুভি শেষ হয়ে যায়। যদি সারাসা অতীতে পুলিশের কাছে সত্যটা বলতো, তাহলে ফুমিকে হয়তো এই সমস্ত ভুল বোঝাবুঝি এবং অন্যায়ের মুখোমুখি হতে হতো না। এটি প্রমাণ করে যে সত্য বলা এবং সঠিক সময়ে সঠিক কথা বলার গুরুত্ব কতখানি, কারণ এটি কারো জীবনের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে।